কেমন আছে সবাই? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আলহামদুলিল্লাহ। গত ক্লাসে আমরা ম্যারেজ আন্ডার মুসলিম ল পড়েছিলাম, তাই না? এগুলা তোমাদের যে কোনো বইয়ে আছে। তো মুসলিম ল শিট গুলা যাদের সংরক্ষণে আছে ওইখান থেকে একটু পড়ে নিবা। এসেনশিয়ালস অফ মুসলিম ম্যারেজ, তারপরে ডিফারেন্ট টাইপস অফ মুসলিম ম্যারেজ, লিগ্যাল ইফেক্টস of different types of marriage, legal effects, void marriage, valid marriage and irregular marriage. এগুলা লিগ্যাল ইফেক্ট কি, কথা বোঝা গেছে? যেমন ভ্যালিড ম্যারেজের লিগ্যাল ইফেক্ট কি, এখানে সেক্সুয়াল ইন্টারকোর্স বৈধ, একে অপরের প্রতি রাইটস এন্ড অব্লিগেশন গুলো সবাই পাবে, হাজব্যান্ড এবং ওয়াইফ উভয়েই তাদের একে অপরের উত্তরাধিকার হইতে পারবে, প্রত্যেকের সম্পত্তির অধিকারী হবে, এবং যে বাচ্চা কাচ্চা হবে এগুলো লিগ্যালাইজড হবে। কথা বোঝা গেছে? সহজ ব্যাপার। আর ভয়েড ম্যারেজটা হচ্ছে কি, এখানে সেক্সুয়াল ইন্টারকোর্সও ইলিগ্যাল, বাচ্চা কাচ্চাও যদি হয়, যে ইস্যুস গুলো আসবে, ইস্যুস মানে বাচ্চা কাচ্চা, আইনের ভাষায় ইস্যুস হচ্ছে বাচ্চা কাচ্চা, সন্তানাদি। সন্তানাদি। ইস্যুস আর অলসো মানে ইলিজিটিমেট, মানে কি অবৈধ বা যারা সন্তান। কথা বোঝা গেছে? নো বডি ক্যান বি এন্টাইটেল টু ইনহেরিটেন্স, কেউ কারো এই উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পাবে না। আর ইরেগুলার ম্যারেজ হচ্ছে কি, এখানে ইরেগুলার ম্যারেজ বাচ্চা কাচ্চা হইলে এগুলা বৈধ হবে। কথা বোঝা গেছে? একে অপরে ইনহেরিটেন্স। আমাদের এখানে একজনের নাম এখানে দেখতে পাচ্ছি না স্টুডেন্টদের মধ্যে, একটা মোবাইল ডিভাইসের নাম লেখা আছে এখানে, কে সে? নাম উল্লেখ নাই, সম্ভবত মোবাইল ডিভাইসের নামটা নামটা লিখতে হবে। হ্যাঁ, আমাদের এখানে ইউনিভার্সিটিতে যে নোটিশ আকারে জানানো হয়েছে যে প্রত্যেকের নাম এবং আইডি উল্লেখ থাকতে হবে। এই ডিভাইসটা যার, তাকে দৃষ্টি আকর্ষণ করছি, সে যেন তার নামটা লিখে রাখে এখানে। তার নাম কি? আমাকে শুনতে পাচ্ছে নাকি সে? জি স্যার। আমি যাকে বলতেছি মোবাইল ডিভাইসে, তার নাম এখানে উল্লেখ নাই, শুধু মোবাইল ডিভাইসের ইয়াটা শো করতেছে এখানে, নাম লিখতে হবে। বুঝতে পারতেছে না এখনো? যাদের নাম নেই, এখানে যারা আইডি তে ক্লিক করে আসছেন, নাম লিখে রাখেন। শুধু একজনকে দেখতে পাচ্ছি আমি। আচ্ছা, আজকে আমরা এই ম্যারেজ আন্ডার হিন্দু ল দেখবো। গত ক্লাসে আমরা শুরু করতে পারছিলাম, বাট এটা আমরা আগাইতে পারি নাই। আজকের টপিক হচ্ছে ম্যারেজ আন্ডার হিন্দু ল। আমরা এখানে কয়েকটা পয়েন্ট এখানে কভার করব, খুব বেশি পড়বো না, কারণ এগুলো তোমাদের পড়া হয়ে গেছে অনার্সে। টাইপস অফ হিন্দু ম্যারেজ দেখবো, প্রিজাম্পশন অফ হিন্দু ম্যারেজ, এসেনশিয়ালস অফ এ ভ্যালিড হিন্দু ম্যারেজ, লিগ্যাল ইফেক্টস অফ হিন্দু ম্যারেজ। এই চারটা পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করবো, এর বেশি আলোচনা করবো না। টাইপস অফ হিন্দু ম্যারেজ, প্রিজাম্পশন অফ হিন্দু ম্যারেজ, এসেনশিয়ালস অফ ভ্যালিড হিন্দু ম্যারেজ, মানে একটা বৈধ হিন্দু বিবাহ হইতে গেলে কি কি এসেনশিয়ালস লাগবে। লিগ্যাল ইফেক্টস অফ হিন্দু ম্যারেজ, লিগ্যাল ইফেক্টস।
কথা কি বোঝা গেছে এ পর্যন্ত? স্যার লিগের এফেক্ট অফ ভ্যালিড হিন্দু ম্যারেজ না শুধু হিন্দু ম্যারেজ? ভ্যালিড হিন্দু ম্যারেজ, লিগ্যাল ইফেক্টস অফ হিন্দু ম্যারেজ। লিগেল এফেক্ট অফ ভ্যালিড হিন্দু ম্যারেজ। লিগ্যাল ইফেক্টস অফ হিন্দু ম্যারেজ। হিন্দু ম্যারেজ। তাহলে ম্যারেজটা কি জিনিস? হিন্দু লতে আমরা জানি কি ম্যারেজ ইজ অ্যান ইনডিসলিউবল ইউনিয়ন। ইনডিসলিউবল মানে কি, এটা কখনো ভাঙা যায় না। ম্যারেজ কখনো কি হয় না, ব্রেকআপ হয় না। হিন্দু লতে বা হিন্দু সমাজে ম্যারেজের কি নাই, কোনো ডিভোর্স নাই, তালাক নাই এক কথায়। তাহলে ম্যারেজ which involves the transfer of dominion over the daughter from the father to the husband and which has always been the foundation of peace and order in any civilized society. তাহলে ম্যারেজটা হচ্ছে কি, যেমন হিন্দু ম্যারেজে সাধারণত কন্যার বাবা থাকে তার গার্ডিয়ান। কথা বোঝা গেছে কিনা? কন্যার বাবার ডোমিনিয়ন থেকে, বাবার কর্তৃত্ব থেকে হাজবেন্ডের কর্তৃত্বে কন্যাকে দান করে দেয়া। একটা মামলা আছে ইন দি কেস অফ গোপাল কিষান ভার্সেস মিথুলেশ কুমারী। গোপাল কিষান, GOPAL, গোপাল কিষান, KISHAN, গোপাল কিষান ভার্সেস মিথুলেশ কুমারী, MITLULESH, মিথুলেশ কুমারী। এটা অল ইন্ডিয়ান রিপোর্টে আছে, রিপোর্টেড কেস। এলাহাবাদ হাইকোর্টের মামলা এটা। Allahabad High Court observed the institution of matrimony under the Hindu law is a sacrament. The institution of matrimony under the Hindu law is a sacrament. বলতে কি হিন্দু লতে বা হিন্দু আইনে বিবাহটা হচ্ছে একটা স্যাক্রামেন্ট, একটা আচার অনুষ্ঠান, and not a mere social legal contract. এটা কোনো কন্ট্রাক্ট না। আমরা কিন্তু এটা নিয়ে মুসলিম ম্যারেজে বিস্তর আলোচনা করেছি। তোমাদের মনে আছে কিনা আমি জানি না, গত ক্লাসে আমরা বিস্তর আলোচনা করেছি যে কন্ট্রাক্টের সাথে আমাদের মুসলিম ম্যারেজের নেচার, এসেনশিয়ালস গুলো মিলে যায়। কথা বোঝা গেছে কিনা? কিন্তু স্যার মানে হিন্দু লতে কিন্তু এটা কন্ট্রাক্ট না, কারণ হিন্দু লতে কি নাই, হিন্দু লতে কিন্তু ডিভোর্স নাই, তালাক নাই। কিন্তু কন্ট্রাক্টে কিন্তু কি আছে, প্রপোজাল আছে, অ্যাকসেপ্টেন্স আছে, তারপরে কি কনসিডারেশন আছে, তারপরে কি টার্মিনেশন অফ কন্ট্রাক্ট যেভাবে হয়, বিবাহ টার্মিনেশন হয়। হিন্দুলতে কিন্তু বিবাহ টার্মিনেশন হয় না, বিবাহের অবসান হয় না, ডিভোর্স হয় না। এই জন্য বলা হয় কি হিন্দুলতে এলাহাবাদ হাইকোর্ট বলতেছে কি যে the institution of matrimony under the Hindu law is a sacrament and not a mere socio legal contract. এটা কোনো সোশ্যাল লিগ্যাল কন্ট্রাক্ট না। It is not performed for mere emotional gratification. এটা কোনো যে শুধুমাত্র আবেগ অনুভূতির গ্র্যাটিফিকেশন বা নিজের আবেগের বশবর্তী হয়ে নিজের কাম চরিতার্থ করাই একমাত্র উদ্দেশ্য না, and is not a mere betrothal. Its context is religious. এটা হচ্ছে একটা ধর্মীয় আচার অনুষ্ঠান। It is regarded as part of the life of the soul.
It is a holy spiritual union corresponding to a process by which the husband and the wife become one. বলা হয়েছে এটা এমন একটা প্রসেস যার মাধ্যমে হাজবেন্ড এবং ওয়াইফ একজন ব্যক্তিতে পরিণত হন, become one. The bride on the seventh step of the Saptapadi loses her original gotra and acquires the gotra of the bridegroom. তার মানে এখানে ব্রাইড মানে কনে পক্ষ সাত সপ্তপদী, সপ্তপদী মানে কি সাতটা ইয়া করে আর কি, কি বলে এটাকে, সাত পাক দেয়া, সাত পাকে বাধা বলে না, সাত পাকে বাধা পড়া আর কি। এবং সে তার কনে তার অরিজিনাল গোত্রকে বিসর্জন দিয়ে হাজবেন্ডের গোত্র গ্রহণ করে। And a kinship is created what is not a mere friendship for pleasure. এটা শুধু আনন্দের জন্য, আনন্দ মেটানোর জন্য শুধুমাত্র একটা ইয়া না, বন্ধন নয়, এটা একটা কিনশিপ, এটা একটা আত্মীয়তার বন্ধন যেটা চিরকাল ধরে থাকবে। ওকে, আমরা চলে যাই টাইপস অফ হিন্দু ম্যারেজ। ম্যারেজের অনেক ধরনের প্রকারভেদ আছে হিন্দু লতে, আমরা খুব সংক্ষেপে আলোচনা করবো এটা। এর মধ্যে কিছু আছে অ্যাপ্রুভ ফ্রম, আবার কিছু আছে ডিসঅ্যাপ্রুভ ফ্রম বা আনঅ্যাপ্রুভ ফ্রম। হিন্দু ম্যারেজে কিছু আছে অ্যাপ্রুভড অনুমোদিত বিবাহ, আর কিছু আছে অনুমোদিত বিবাহ। অ্যাপ্রুভ ফ্রম গুলা কি? There are 4 types of approved marriage. হিন্দু ল থেকে কিন্তু এই যারা জুডিশিয়ারি পরীক্ষা দিবা তাদের কিন্তু প্রশ্ন আসে, রিটেনও প্রশ্ন আসে, রিটেনে 20 মার্ক, প্রিলিতে প্রায় 2-3-4 মার্ক আসে। তাহলে বৈধ হিন্দু বিবাহ কয় ধরনের? 4 ধরনের, এটা মাথায় রাখবা, এটা কোনো একবার বোধহয় প্রিলিতে আসছিল। বৈধ হিন্দু বিবাহ কয় ধরনের? 4 ধরনের, 4 প্রকার: ব্রাহ্ম, দৈব, অর্শ, পর্যাপত্য, তাই না? এই 4 ধরনের। তোমরা অনার্স এগুলো পড়ে আসছো, বাট তোমাদের মধ্যে খুবই কম স্টুডেন্ট আছে, বা নাই বললেই চলে, যারা এক সেমিস্টারের পড়াশোনা কিছু অন্তত 10% মনে রাখতে পারো পরের সেমিস্টারে। এক ক্লাসের পড়াই তো অন্য ক্লাসে বলতে পারো না কি পড়ানো হয়েছে, অনেকে টপিকে বলতে পারে না। এই জন্য যারা অনার্সে পড়ে আসছো, মাস্টার্সে তাদের জন্য কিন্তু পড়াটা সহজ অনেক, কারণ তোমাদের সিলেবাস যেগুলো পড়ে আসছো তোমাদের ম্যাচুরিটি হয়, এবং মাস্টার্সে পড়াশোনাটা সহজ হয়। তার কয় ধরনের বৈধ বিবাহ আছে হিন্দু লতে? 4 প্রকার। কয় ধরনের? 4 ধরনের। 4 ধরনের। কি কি বলতে পারবা? তো ব্রাহ্ম, দৈব, অর্শ, প্রজাপত্য। হ্যাঁ, মানে প্রজাপতি আর কি, মানে প্রজাপত্য, প্রজাপত্য। জৈব, অশ্ব, প্রজাপত্য। তাহলে ব্রাহ্ম ম্যারেজটা কি আমরা একটু দেখি। When the father or other guardian of the bride makes a gift of the damsel, damsel মানে গার্ল, কন্যা, gift of the girl adorned with dress and ornaments. তাহলে যেটা বললাম, the guardian of the bride, the father or other guardian of the bride, পিতা বা কন্যার অন্যান্য অভিভাবকরা যদি কন্যাকে উঠায়া দেয়, adorned with dress and ornament to a bachelor, অবিবাহিত কোনো ব্যাচেলরের সাথে যদি
ড্রেস এবং অর্নামেন্ট সহ বিবাহ দেয়, versed in the Brahmo or Buddha, it is called the Brahmo form. In this form, the bridegroom is to be sought out and invited by the guardian to accept the bride offered to him. So when the father or other guardian of the bride gives the bride in marriage without receiving any consideration from the bridegroom for giving the girl in marriage, this marriage is called Brahmo. তাহলে এক কথায় আমরা বলবো যে একটা হলো ব্রাইড গ্রুম মানে পাত্রপক্ষ, মানে ছেলে পক্ষ, এক কথায় যেতে পারে বলি সহজভাবে বোঝার জন্য, ছেলে পক্ষের কাছ থেকে কোনো ধরনের গিফট বা কনসিডারেশন ছাড়া মেয়ে পক্ষ সবকিছু দিয়ে, গিফট দিয়ে, তোমার কাপড় চোপড় স্বর্ণালংকার বা অর্নামেন্ট সবকিছু দিয়ে পাত্রপক্ষকে আমন্ত্রণ জানায় মেয়েকে গ্রহণ করার জন্য। সেই ধরনের বিবাহকে বলা হয় কি ব্রাহ্ম। ব্রাহ্ম হলো কি কন্যাকে সবকিছু দিয়ে দেয়, ছেলে পক্ষের কাছ থেকে কোনো ধরনের কোনো কনসিডারেশন তারা রাখে না। আমার কথা কি বোঝা গেছে? Yes, sir. মানে হাজবেন্ডের পক্ষ থেকে কোনো ধরনের গিফট বা কোনো কনসিডারেশন দরকার নাই, মেয়ে পক্ষই সবকিছু দিয়ে দেয়, একদম হাড়ি পাতিল থেকে শুরু করে সকল ধরনের অর্নামেন্ট কাপড় চোপড় সবকিছু দিয়ে কন্যাকে হাজবেন্ডের হাতে উঠায় দেয়। এটা হলো ব্রাহ্ম বিবাহ। আমার কথা কি বোঝা গেছে? Yes, sir. তাহলে প্রথমটা যদি বোঝা হয়ে থাকে আমরা সেকেন্ডে চলে যাই, দৈব দৈব বিবাহ। In the Doivo marriage, the girl is given to a person who operates as a priest in a sacrifice performed by the father in lieu of the dakshina or fee due to the priest. It is inferior to the Brahmo because the father derives the benefit in such marriage. এখানে মূল বিষয় হচ্ছে পাত্রপক্ষ থেকে এখানে বেনিফিট গ্রহণ করা হয়, মানে পাত্রপক্ষ কনেকে গ্রহণ করে গিফট দিয়ে, অর্থ দিয়ে, অলংকার দিয়ে। তাহলে এটা হলো কি ব্রাহ্ম বিবাহ থেকে একটু নিচের নিচের বিবাহ। ফাদার ডিরাইভস দ্য বেনিফিট ইন সাচ ম্যারেজ। এখানে বাবা বা মেয়ের গার্ডিয়ানরা কি করে বেনিফিট গ্রহণ করে, এই জন্য এটা দৈব বিবাহ। এই জন্য বলা হয় কি দৈব ম্যারেজ ইজ ইনফেরিয়র টু দি ব্রাহ্ম বিকজ দি ফাদার ডিরাইভস দ্য বেনিফিট ইন সাচ ম্যারেজ। তাহলে দৈব বিবাহটাও আমরা বুঝে গেলাম। এখানে কনে পক্ষ বা কনে পক্ষের গার্ডিয়ান বেনিফিট নেয় হাজবেন্ডের কাছ থেকে। থার্ডলি হলো অর্শ। অর্শ, ARSHA, অর্শ। In Orsho marriage, the bridegroom makes a present of a cow. খুব ইন্টারেস্টিং বিষয় কিন্তু। The bridegroom makes a present of a cow and a bull, or two cows or two bulls to the bride's father, which is accepted for religious purpose only. ধর্মীয় উদ্দেশ্যে একটা গাভী এবং একটা ষাঁড় কি করে গিফট করে কন্যার পিতাকে, এবং এটা একটা ধর্মীয় উদ্দেশ্য। তোমরা জানো হিন্দু ধর্মে গোমূত্র বা গাভী, হ্যাঁ, এটা কিন্তু খুব পবিত্র জিনিস। আমার মনে হয় তোমরা সবাই জানো এগুলা। এই জন্য Yes, sir. হিন্দুরা কখনোই গাভী জবাই করে না, গাভীকে বলা হয় তাদের মা। তোমরা সবাই জানো কিনা এটা? এখানে কি হিন্দু আছে কিনা আমার ক্লাসে? মনে হয় না। নিজের মাকে তারা কখনো জবাই দেয় না। হিন্দু সমাজে যেমন গরুর মাংস খাওয়ারও নিয়ম নাই, ওরা গরুর মাংস খায় না। গরুকে মনে করা হয় কি ওদের সৃষ্টিকর্তা বা মা, এরকম। কথা বোঝা গেছে কিনা? তারা গরুর পূজা করে।
স্যার গরু আর গাবি এবং ষাঁড় ষাঁড় যেন গাভীকে তারা মা মনে করে। হিন্দুরা কিন্তু খাসি জবাই করে, বাট ওরা গরুর মাংস খায় না। অর্শ বিবাহতে হাজবেন্ড কন্যার পিতাকে গাভী এবং ষাঁড় কি করে, গিফট করে ধর্মীয় উদ্দেশ্যে। তাহলে যে বিবাহে হাজবেন্ড ধর্মীয় উদ্দেশ্যে গাভী এবং ষাঁড় গিফট করে, সেই ধরনের বিবাহকে আমরা বলবো অর্শ ম্যারেজ। হ্যাঁ, অনেকটা মিলে যায়, তবে এখানে তো স্পেসিফাই করে দিচ্ছে, অর্থ তো স্পেসিফাই করে দিচ্ছে ষাঁড় এবং গাভী, কাউ কাউ এন্ড বোল। আর দৈবত হচ্ছে যে কোনো জিনিস, অর্নামেন্ট, কাপড় চোপড়, আরো অনেক কিছুই করে দেয়ার সুযোগ আছে। এখানে একটা বেনিফিট বা নগদ অর্থ হইতে পারে। দৈব বিবাহতে গিফট বলতে কি এখানে কন্যার পিতা বেনিফিট নেয়, এখানে নগদ অর্থ হইতে পারে। মানে দৈবটা হচ্ছে জাস্ট মেয়েকে কিনে নেয়া। বুঝতে পারছো? আমাদের মুসলিম সমাজে একটা সময় ছিল কি, এই হিন্দু সমাজ থেকে তারা অনেক গ্রহণ করতো, অনেক কালচার। এক সময় হিন্দু সমাজ মুসলিম সমাজে কি মেয়েদের কিনে নিয়ে আসা হতো, এবং এটা বেশি দিনের না। আমি যতটুকু জানি, মানে আমাদের বাবার জেনারেশন যেন আমাদের ফুফুদেরকে বিবাহ দেওয়া হয়েছিল, দেখা গেছে যে কি পাত্রপক্ষ অনেক টাকা পয়সা দিয়ে এই মেয়ে বিবাহ করতো। এবং তো এটা আমাদের মুসলিম সমাজও ছিল, তোমরা খোঁজ খবর নিয়ে দেখো তোমাদের ফ্যামিলিতে, তোমাদের বাবা বা দাদা তাদেরকে জিজ্ঞাসা করে দেখো। বিবাহ করতো কি কন্যার পিতাকে টাকা পয়সা দিত। তো আমাদের মুসলিম ম্যারেজেও কিন্তু এই যে আচার অনুষ্ঠান, বড় অনুষ্ঠান করা হয়, এগুলা কিন্তু মানে আমাদের উপমহাদেশ তো হিন্দুদের কালচার ছিল প্রচুর পরিমাণে, ভারতীয় উপমহাদেশে। কথা বোঝা গেছে কিনা? এবং এই হিন্দুদের কালচার, হিন্দু তো অনেক পুরানো একটা সনাতন ধর্ম। কথা বোঝা গেছে কিনা? তো হিন্দুদের কালচার থেকে কিন্তু আমাদের মুসলিমরাও কিন্তু অনেক কিছু এখনো করে, যেমন বড় অনুষ্ঠান করা, আতশবাজি করা বিবাহের মধ্যে, কি গোল্লা ফুটানো, হ্যাঁ, তারপর যে রং ছিটানো, এগুলা কিন্তু গায়ে হলুদ, হিন্দুদের কালচার। গায়ে হলুদ। হ্যাঁ, গায়ে হলুদ, এগুলা কিন্তু হিন্দুদের কালচার। এটার মূল বিষয় হচ্ছে কি, আমরা কিন্তু মূলত আমাদের অরিজিনালটা কিন্তু কি ছিল, অরিজিন যারা পূর্বপুরুষরা কিন্তু হিন্দু ছিল। জি স্যার। ভারতীয় উপমহাদেশে অরিজিনাল মুসলিম খুব কম খুঁজে পাওয়া যাবে। কথা বোঝা গেছে কিনা? আপনারা গিয়ে দেখবেন, আপনাদের পূর্বপুরুষ যারা ছিল একদম নৃতাত্ত্বিক বিশ্লেষণ করে দেখেন, তারা কিন্তু কনভার্টেড মুসলিম। কথা বোঝা গেছে কিনা? কেন আরব দেশ থেকে মুসলিম প্রচারকরা এই দেশে আসতেন, আইসা মানুষদেরকে ইসলাম প্রচারের মাধ্যমে ইসলামের গ্রহণযোগ্যতা বাড়াইছিল, তাই না? সুফি সাধকরা আসতেন, যেমন আমাদের বাংলাদেশে যে বারা আউলিয়া, সাইদা আউলিয়া, শাহজালাল ইয়ামিন রহমতুল্লাহি আলাইহি ইয়েমেন থেকে আসছিলেন। তারা এখানে এসে কি করছেন, ধর্ম প্রচার করছেন, এবং তাদের আধ্যাত্মিক যে বিষয়গুলো মানুষকে আকৃষ্ট করতো, এবং এইভাবে তারা কিন্তু ইসলামের পতাকা উড়াই দিছিল। কথা বোঝা গেছে কিনা? তো এই বিষয়গুলো বিশ্লেষণ করলে দেখবা যে আমাদের প্রায় পূর্বপুরুষরা কি অধিকাংশই কি ছিল, হিন্দু সমাজের অন্তর্ভুক্ত ছিল। তার মানে পরে ইসলাম ধর্মে তারা কনভার্টেড হয়ে যায়। কথা বোঝা গেছে কিনা? কিন্তু হিন্দুদের কালচার গুলা কিন্তু এখনো আমাদের এখানে রয়ে গেছে। যাক, এটা আমি উদাহরণস্বরূপ বললাম আর কি। জি স্যার। হ্যাঁ, যৌতুকটা তো হিন্দুদের এখান থেকে আসে, এই যে বললাম না গিফট করা হয়। যৌতুক তো স্যার এখন অনেক উঠে গেছে দেশের থেকে। হ্যাঁ, এই যে ব্রাহ্ম ম্যারেজটা কিনা যৌতুক দিত, তাই না? যে কনে পক্ষ কাপড় চোপড় স্বর্ণ অলংকার সবকিছু দিয়ে মেয়েকে বুঝাই দেয় হাজবেন্ডের কাছে, এটা তো যৌতুক। দৈবটাও যৌতুক। দৈবটাও কি
পাত্রপক্ষ মানে ছেলে পক্ষ টাকা দিয়ে মেয়ে নিয়ে নেয়। আমাদের এইগুলা কিন্তু দুইটাই কিন্তু যৌতুক, দুইটাই কিন্তু ইসলামে হারাম। অন কথা দুইটা বোঝা গেছে মিক্স কি? করে দিছিলাম, অন দুইটা মিক্স ছেলে করে পক্ষ, হ্যাঁ, বা মেয়ে পক্ষ। না, আমাদের মোহরানা জায়েজ, দিছিলাম। মোহর তো দিতেই হবে ডাওয়ার। মোহর ছাড়াও যদি কোনো উপঢৌকন দেয়া হয়, যদি চাওয়া হয় আর কি, এক পক্ষ ডিমান্ড করে আর পক্ষ দেয়। কথা বোঝা গেছে কিনা? দাওয়ার তো এটা তো অবশ্যই, এটা তো ইসলামিক ম্যারেজে দাওয়ার হলো ম্যান্ডেটরি। দাওয়ার ছাড়া তো বিবাহই হবে না। যদি দাওয়ার না দেয়া হয় তাহলে কিন্তু সেই ওয়াইফের সাথে যে ইয়া করবে, সেক্সুয়াল ইন্টারকোর্স, এটাই অবৈধ। তো আমাদের বিবাহতে দাওয়ার, যারা মনে করো যে যাদের মধ্যে আল্লাহর ভয় বেশি, তারা দাওয়ার ওইভাবে ফিক্সড করে তার সামর্থ্য অনুযায়ী। যারা প্র্যাকটিসিং মুসলিম, যারা আল্লাহকে অনেক ভয় করে, তার সামর্থ্য অনুযায়ী হাজবেন্ড দাওয়ার দেয় এবং সে একবারে পরিশোধ করে দেয়, তবে সংখ্যাটা খুব কম। আর আমাদের এই সমাজে এখন দাওয়ারের যে পরিমাণ, বিবাহ রক্ষার জন্য 1 কোটি, 2 কোটি, 10 লাখ, 20 লাখ, এগুলো চাপাই দেয়া। কথা বোঝা গেছে কিনা? আমাদের যে আর্থসামাজিক কাঠামো, এই কাঠামোতে একটা ছেলে প্রতিষ্ঠিত হইতেই অনেক সময় লেগে যায়, এবং তার 10 লাখ, 20 লাখ টাকা জমানো চারটিখানি কথা না। কথা বোঝা গেছে? এগুলোর কারণে আর কি হয়, এই যে বিবাহ বিচ্ছেদটা আরো বেশি হয়, বিশৃঙ্খলা আরো বেশি হয়। এই জন্য ইসলামে বলছে কি, দাওয়ার হবে কি সামর্থ্য অনুযায়ী, অ্যাজ পার দি ক্যাপাসিটি অফ দি হাজবেন্ড। এখানে চাপাই দেওয়া যাবে না কোনো কিছু। চাপাই দেওয়াটা কি, এটা এটা ইসলামে সম্পূর্ণ নিষেধ। হ্যাঁ, তবে যুগের সাথে তাল মিলিয়ে কোনো এক সময় ছিল, মনে করো যে 10 দিরহাম, যেমন এটা ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির মতে। তোমার দাওয়ারের যে চ্যাপ্টারটাকে দেখে নিও, সেখানে মুসলিম ম্যারেজে সর্বোচ্চ দাওয়ার হচ্ছে 10 দিরহাম। তখনকার 10 দিরহাম তখনকার মার্কেট ভ্যালু অনুযায়ী। তো বর্তমান মার্কেট ভ্যালু অনুযায়ী দাওয়ার কতটুকু হওয়া উচিত, সেটা হিসাব করে দেখে নেওয়াই ভালো, তাই না? তো যাক, আমরা মুসলিম ম্যারেজ নিয়ে আলোচনা করতেছি না, আমরা হিন্দু ম্যারেজ নিয়ে আলোচনা করতেছি। তাহলে অর্শ ম্যারেজটাতে দেখলাম এখানে হাজবেন্ড গাভী এবং ষাঁড় দুইটাই কি করে, কন্যার পিতাকে গিফট করে। লাস্ট ওয়ান, পর্যাপত্য। দিস ফর্ম ডাজ নট materially differ from Brahmo. Here the bridegroom may not be a bachelor, and he appears to be the suitor for the marriage. In this, the gift is made with condition that you two be partners for performing secular and religious duties. কারণ ব্রাহ্ম এবং প্রজাপতি মোরালেস কাছাকাছি, এখানে রিলিজিয়াস ডিউটি হিসেবে উভয়কে কি করা হয়, একটা বন্ধনে আবদ্ধ করে দেওয়া হয়। হ্যাঁ, বিনিময় ছাড়া এটা বলা হয় নাই, গিফট তো থাকেই, এখানে জাস্ট রিলিজিয়াস পারপাস থাকে আর কি। একটা একটা কন্ডিশন দিয়ে দেওয়া হয়, প্রজাপতিতে কন্ডিশন দেওয়া হয় আর ব্রাহ্মতে কন্ডিশন দেওয়া হয় না। ব্রাহ্মতে গিফট থাকে, প্রজাপতিতে তো গিফট থাকে, তবে ব্রাহ্মতে কোনো কন্ডিশন দেওয়া থাকে না, প্রজাপতিতে কি থাকে, এটা কন্ডিশন থাকে। কন্ডিশনটা কি, তারা সেকুলার এন্ড রিলিজিয়াস ডিউটি পালন করবে, এই একটা কন্ডিশন দিয়ে দেওয়া হয়, তবে গিফট এখানেও দেওয়া হয়। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে কি, ব্রাইডগ্রুম মে নট বি এ ব্যাচেলর। এখানে হাজবেন্ড ব্যাচেলর নাও হইতে পারে, সে মানে বিবাহিতও হইতে পারে। কথা বোঝা গেছে কিনা? মানে এটা তো সেকেন্ড, থার্ড বা ফোর্থ ম্যারেজও হইতে পারে। হিন্দুলতে কিন্তু পুরুষদের বহু বিবাহ আছে, বাট মহিলাদের বহু বিবাহ নাই। কথা কি বোঝা গেছে? জি স্যার। তাহলে পর্যাপ্ত ব্রাহ্মর পার্থক্য বোঝা গেছে কিনা? ব্রাহ্মতে কোনো কন্ডিশন দেয়া নেই, আর পর্যাপতিতে কি কন্ডিশন দেয়া আছে। কন্ডিশন কি, তারা সেকুলার এন্ড রিলিজিয়াস উভয় ডিউটি কি করবে, পালন করবে, এই শর্ত দেয়া থাকে। তাহলে হিন্দু ম্যারেজে দেখা গেছে কি, যৌতুক কথাটা এই সব ম্যারেজেই আছে। আনঅ্যাপ্রুভ ফর্মও 4টা। আনঅ্যাপ্রুভ ফর্ম, আমরা অ্যাপ্রুভ ফর্ম গুলো বলে ফেলছি।
আনঅ্যাপ্রুভ ফর্ম গুলো প্রথমটা হলো গান্ধর্ব, দ্বিতীয়টা হলো অসুরা, তারপর হলো রাক্ষস, আর হলো পৈশ্চ। গান্ধর্ব, অসুরা, রাক্ষস, পৈশ্চ। কথা কি বোঝা গেছে? জি স্যার। হ্যাঁ, পৈশ্চ। বামদ, গান্ধর্ব, অসুরা, রাক্ষস, পৈশ্চ। রাক্ষস ছাড়া পরেরটা পৈশ্চ। গান্ধর্বটা হচ্ছে যে উভয়ের ছেলে এবং মেয়ে উভয়ের নিজস্ব মিউচুয়াল পারস্পরিক আকাঙ্ক্ষা এবং সম্মতির ভিত্তিতে হয়। তার মানে এখানে গার্ডিয়ানদের কোনো ভূমিকা নাই। The Gandharva marriage appears to be the union of a man and women by their mutual desire and consent. By their mutual desire and consent. Gandharva forms of marriage has been held in একটা মামলার নাম আছে বাউনি ভার্সেস মহারাজ as nothing more or less than concubinage. তার মানে এটা হচ্ছে নিজস্ব ডিজায়ার, নিজস্ব আকাঙ্ক্ষা এবং কনসেন্টের ভিত্তিতে। এখানে গার্ডিয়ানদের ভূমিকা খুব একটা নাই। নিজেদের পারস্পরিক সম্মতির ভিত্তিতে বিবাহ করা আছে না, প্রেম করে বিবাহ করে ফেলে এরকম ওইরকম আর কি। এটা আনঅ্যাপ্রুভ ফর্ম। অ্যাপ্রুভ ফর্ম হলো অনুমোদিত বিবাহ, আর আনঅ্যাপ্রুভ হলো অননুমোদিত। এটা অনুমোদন দেয় না এক কথায়। এরকম ধরনের বিবাহ আছে, একটা হলো অ্যাপ্রুভ আর একটা কি আনঅ্যাপ্রুভ। মানে যেই যে ঘটনাগুলো ঘটে বিবাহের ক্ষেত্রে এই বিষয়গুলি আমরা এখানে বর্ণনা করতেছি। 4 প্রকার হলো অ্যাপ্রুভ আর 4 প্রকার আনঅ্যাপ্রুভ ফর্ম। আনঅ্যাপ্রুভ 4 প্রকার। কথা বোঝা গেছে কিনা? যেমন মুসলিমরাতে আছে না ভয়েড ম্যারেজ আছে না, সহজ বিষয় বুঝতে হবে। ভয়েড ম্যারেজ মানে কি, মুসলিম বিবাহেতে এগুলা কি জায়েজ নাই, আছে না, বুঝতে হবে। তাহলে মিউচুয়াল ডিজায়ার এন্ড কনসেন্টের মাধ্যমে ছেলে এবং মেয়ে একে অপরকে বিবাহ করে নেয়, এটা হলো গান্ধর্ব। আর অসুরা হচ্ছে কি, bride's price is the main consideration for the gift of the daughter by the father in such a marriage. এখানে হচ্ছে কন্যার পিতা এখানে কনসিডারেশন দিবে, মানে গিফট করবে, এটাই হলো মেইন উদ্দেশ্য। ইট অ্যামাউন্টস টু দি সেল অফ দি ডটার, এটা হচ্ছে একদম ডটারকে বিক্রি করে দেয়া। কথা বোঝা গেছে? ডটারকে বিক্রি করে দেয়া। When these types of marriage are performed are recognized as valid, an agreement to pay money to the father in consideration of giving his daughter in such a marriage is not valid, and the money cannot be recovered by a suit. But when it is actually paid, it does not constitute an unlawful consideration. আমরা একটা এগ্রিমেন্ট হয়, সেই এগ্রিমেন্ট অনুযায়ী পিতা হ্যাঁ তার কন্যার হাজবেন্ডকে কি ওই টাকা পয়সা দেয়, অর্থবিত্ত দেয়, নগদ অর্থের বিনিময়ে কি করা, নগদ অর্থের বিনিময়ে কন্যাকে দান করে দেয়া, মানে সেল, ইনস্ট্যান্ট অ্যামাউন্টে সেল। তাহলে অর্থের বিনিময়ে কন্যাকে হাজবেন্ডের কাছে উঠাই দেয়া। আর রাক্ষস হচ্ছে ওয়েন দি ম্যারেজ ইজ ডান বাই ফোর্সিবল ক্যাপচার, জোর করে মনে করে বিবাহ করে ফেলা, যেটা বাংলা সিনেমায় হয় আর কি। ইট ইজ নোন এজ রাক্ষস ফর্ম, ইট ইজ অ্যালাউড টু ক্ষত্রিয়স অর মিলিটারি ক্লাস অনলি। এই ধরনের বিবাহ হয় কি সশস্ত্র বাহিনী, মিলিটারি ক্লাস।
কথা বোঝা গেছে? এনা নৌবিমান বাহিনী আছে না, যে তাদের জন্য, বা ক্ষত্রিয় আছে, হিন্দু ধর্মে কিন্তু অনেক গোত্র আছে, এক এক গোত্রে এক এক প্রচলন। কথা বোঝা গেছে কিনা? এক এক গোত্রে এক এক ধরনের কাস্টম। ব্রাহ্ম শূদ্র ক্ষত্রিয় অবশ্য। এই যে ক্ষত্রিয় ক্ষত্রিয় যে সম্প্রদায় আছে হিন্দুতে, ওই তাদের ক্ষেত্রে রাক্ষস বিবাহটা প্রচলিত আছে, এবং মিলিটারি লোক যারা আছে সশস্ত্র বাহিনী, তাদের ক্ষেত্রে এই বিবাহটা কি এরাও। তাহলে এটা হচ্ছে ফোর্সিবল ক্যাপচার, জোর করে বিবাহ করে ফেলা, জোর করে ইচ্ছার বিরুদ্ধে। তো জোর করে ইচ্ছার বিরুদ্ধে বিবাহ কিন্তু আমাদের মুসলিমরা তো একদম ভয়েড মেরি। ভয়েড মানে কি? বাতিল, না যায়, অবৈধ। কথা বোঝা গেছে কিনা? জি স্যার। বাংলা সিনেমায় দেখবেন যে নায়িকারা জোর করে ধরে নিয়ে বিয়ে করে ফেলে, যারা ভিলেন থাকে। কথা বোঝা গেছে? এখন যদি বিবাহটা আর হয় না, আর এই ধরনের কিছু চরিত্র না দেখানো একা হয়। বড় স্যার। আচ্ছা, the last one of unapproved from posture. This is the most detestable, সবচেয়ে নিন্দনীয় বা সবচেয়ে ঘৃণাযোগ্য একটা কাজ। This is the most detestable form of marriage of a girl by a man who ravished her when asleep or drunk. যেমন ড্রাঙ্ক অবস্থায় কি করা, তোমার রেভিশ করা। রেভিশ মানে কি? দর্শন করা, বা জোর করে যৌন আকাঙ্ক্ষা মেটানো। The principle is this, that the ravisher should marry the deflowered damsel. তার মানে কি? মানে কুমারী কন্যাকে যে দর্শন করবে, দর্শনের কারণে বিবাহ করতে মানে করে ফেলতে হয়। বোঝা গেছে কিনা? তার মানে হচ্ছে ড্রাঙ্ক অবস্থায় বা ঘুমন্ত অবস্থায় কোন কুমারী কন্যাকে কোন হিন্দু পুরুষ যদি দর্শন করে এবং তার কুমারিত্ব নষ্ট করে, এবং কুমারিত্ব নষ্ট করার কারণে তখন তাকে বিবাহ করতে হয়। এই ধরনের বিবাহটা হচ্ছে কি পোস্ট ম্যারেজ, এবং এইটাকে হিন্দু মতে বলা হচ্ছে দিস ইজ দ্য মোস্ট ডিটেস্টেবল, সবচেয়ে মানে খারাপ বিবাহ আর কি, বা নিন্দনীয়, বা সবচেয়ে ঘৃণার প্রকার। Both the Gandharva and Portia forms are preceded and caused by sexual intercourse. In the first case with the consent of the girl, and in the second by fraud. The Asura and Gandharva forms resemble coemption and use of respectively in Roman law. পোষ্য এবং গান্ধর্ব আনএপ্রুভ ফর্মের প্রথম যে গান্ধর্বটা বলছিলাম না, একে অপরের যে ডিজায়ার, মিউচুয়াল ডিজায়ার এন্ড কনসেন্টের মাধ্যমে বিবাহ, গান্ধর্ব, ওটা কিন্তু ছেলে এবং মেয়ে, কুমারী কন্যা এবং আরেকটা অবিবাহিত ছেলে, দুইজনে যদি কনসেন্টের ভিত্তিতে সহবাস করে বা সেক্সুয়াল ইন্টারকোর্স করে, সেরকম বিবাহ। আর পোস্টটা হচ্ছে কি জোর করে বা ড্রাঙ্ক বা অ্যাসিড অবস্থায় ফ্রড করে, প্রতারণা করে কুমারিত্ব নষ্ট করা। তাহলে ব্রাহ্ম আর সরি বিয়ে 4 নম্বরে। পোষ্য এবং গান্ধর্বের মধ্যে মিল আছে। এই পার্থক্যটা কি বোঝা গেছে? পোষ্য আর গান্ধর্বের মধ্যে একটা মিল আছে, দুটো পার্থক্য বুঝতে হবে। গান্ধর্বটা হচ্ছে কি অবিবাহিত ছেলে মেয়ে সেক্সুয়াল ইন্টারকোর্স করে যে বিবাহটা করে, মিউচুয়াল কনসেন্ট এবং ডিজায়ারের মাধ্যমে। বোঝা গেছে কিনা? আর পোষ্য হচ্ছে কি, ওটা তো হচ্ছে রেভিশ করা, দর্শন করা বা প্রতারণা করে ইন্টারকোর্স করা। মানে রেভিশ তো মানে কি ইজ্জত হানি করা, কুমারিত্ব নষ্ট করা জোর করে, ঘুমন্ত অবস্থায়, ড্রাঙ্কেন অবস্থায় বা প্রতারণামূলক ভাবে। এবং এই রেভিশার কারণে রেভিশার যাকে রেভিশ করেছে তাকে বিবাহ করে। তাহলে দুইটার মধ্যে পার্থক্য, গান্ধর্ব হচ্ছে মিউচুয়াল কনসেন্ট এন্ড ডিজায়ার। তাহলে গান্ধর্বের মধ্যে যে সেক্সুয়াল ইন্টারকোর্সটা হয়, এটা হলো কি মিউচুয়াল কনসেন্ট এন্ড ডিজায়ারের মাধ্যমে। আর পোষ্যের ক্ষেত্রে হয় কি প্রতারণামূলক ভাবে সহবাস করে, মানে পুরুষ
মেয়েটাকে কি করে, জোর করে ধর্ষণ করে বা ড্রাঙ্কেন অবস্থা প্রতারণামূলক ভাবে, এই হলো মূল পার্থক্য। জি স্যার। আর এক কথায় হলো কি, গান্ধর্ব এবং পোষ্য উভয় প্রকার ম্যারেজ হচ্ছে সেক্সুয়াল ইন্টারকোর্সের মাধ্যমে যে বিবাহটা হয়। আর পোষ্য ম্যারেজটা হচ্ছে কি, দিস ইজ দ্য মোস্ট ডিটেস্টেবল। ডিটেস্টেবল মানে কি, সবচেয়ে নিন্দনীয় বিবাহ এটা। স্যার এটা তো জোর করে এটা এমনি একদম হ্যাঁ হ্যাঁ, কিন্তু স্যার ওই ইয়াটা গান্ধীব্যটা ওইটা একটু মানে ভ্যালিডিটি আছে, মিউচুয়াল রিলেশন প্লাস হলে ওরা বাবা মিউচুয়াল কনসেন্ট, মিউচুয়াল কনসেন্ট। মানে গান্ধর্বটা হলো পোষ্যের থেকে একটু উন্নত মানের আর কি। হ্যাঁ। যদিও আমরা যে 4 প্রকার আলোচনা করলাম, 4 প্রকারই কি অননুমোদিত। কথা বোঝা গেছে কিনা? জি স্যার। তাহলে আমরা মোটামুটি হিন্দু বিবাহ সম্বন্ধে একটু ধারণা পাইলাম। অনার্সে তো এগুলো পড়া হয়েছিল, তারপর আপনাদের কনসেপ্টটা মনে হয় ক্লিয়ার হয় নাই সম্ভবত। অসুবিধাটা কি বলবেন স্যার? অনার্সে হিন্দুগুলো পড়া হয় নাই, হ্যাঁ পড়াইছে স্যার। এগুলো ভুলে গেছে মনে হয় সবাই। স্যার আর বিয়ে হ্যাঁ, নিয়ে তো ডিটেলস করি নাই, ওদের গোত্র নিয়ে বেশি পড়তে আমরা হিন্দু লোকে। স্যার রোমান এন্ড হিন্দুলের মধ্যে হ্যাঁ। ছিল। হিন্দু ল। হিন্দু লোকে তো বিবাহ করার কথা, এগুলো তো কিছু না কিছু কনসেপ্ট ক্লিয়ার থাকার কথা। এখন কি মোটামুটি বোঝা গেছে? জি স্যার। তাহলে হিন্দু মতে বিবাহ অ্যাপ্রুভ ফ্রম, ডিসঅ্যাপ্রুভ বা আনঅ্যাপ্রুভ ফ্রম। অ্যাপ্রুভ ফ্রম 4 ধরনের, আনঅ্যাপ্রুভ ফ্রমও 4 চার ধরনের। ধরনের। জি স্যার। এর মধ্যে প্রত্যেকটা বিবাহে আমরা আলোচনা করলাম। এগুলো যদি আবার না পড়েন, আগামী ক্লাসে মনে থাকবে না এবং 1 ঘন্টা পরেই মনে থাকবে না। কথা বোঝা গেছে কিনা? জি স্যার। এই জন্য বারবার পড়তে হবে, বারবার পড়তে হবে। ওকে, আমরা পরের পয়েন্টে চলে যাই। প্রিজাম্পশন অফ হিন্দু ম্যারেজ। Presumption of Hindu marriage. Sometimes it becomes difficult to draw the presumption of any marriage, but from some components, the presumption of marriage can be drawn. Presumption of marriage, তার মানে হলো প্রিজাম্পশন অফ ম্যারেজ, বিবাহ সম্বন্ধে যে অনুমান, যে বিবাহ হয়েছে, অনুমান তো বুঝতে পারতেছেন, যে কোনো জি কিছু স্যার। একটা অনুমান আছে। আইনে কিন্তু প্রিজাম্পশন অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এটা ল অফ এভিডেন্স করে আসছেন, প্রিজাম্পশন, অনুমান। কথা বোঝা গেছে? জি তো স্যার। বিবাহের ক্ষেত্রে প্রিজাম্পশন কি, যেমন আপনারা দেখবেন দুইটা ছেলে মেয়ে যখন একসাথে হাত ধরে হাঁটে, তখন কিন্তু আমরা ধরে নেই কি তাদের মধ্যে সম্পর্ক আছে। অনেক সময় দেখি কি রিলেশন ছেলে আছে। মেয়ে এত ক্লোজ ভাবে চলে, মনে হয় যেন উভয় হাজবেন্ড এন্ড ওয়াইফ। কথা বোঝা গেছে? এবং সমাজে যখন বিবাহ হয়, দেখবেন যে হাজবেন্ড এবং ওয়াইফ দুইজনের চলাফেরা, কথাবার্তা, তাদের স্বীকৃতি, সামাজিক স্বীকৃতি সবকিছু মিলে ধরে নেওয়া হয় কি, যে তারা বিবাহিত কাপল। These are the sort of presumption. এবং আইনে কিন্তু এই প্রিজাম্পশনের অনেক ভ্যালু আছে। কথা বোঝা গেছে কিনা? জি স্যার। তাইলে হিন্দু বিবাহের ক্ষেত্রে প্রিজাম্পশন গুলো কি, বলা হয় কি, sometimes it's very much difficult to draw the presumption of any marriage, but from some components the presumption of marriage can be drawn. কিছু কিছু কম্পোনেন্ট থেকে, কিছু কিছু উপাদান দেখে প্রিজাম্পশনটা অনুমান করা যায় বা ড্র করা যায়, প্রিজাম্পশনটা ড্র করা যায়। যেমন প্রিজাম্পশন অ্যাজ টু দি ফর্ম অফ দি ম্যারেজ। আমরা যতক্ষণ যে ফর্ম গুলো আলোচনা করলাম, এই ফর্ম গুলো থেকেই আমরা কিন্তু বিবাহটাকে অনুমান করতে পারি। যেমন when there will be raised on any question as to the form of the marriage, the court will presume that the marriage has been completed in the approved form, but this presumption can be negativated by proving that the said marriage has been occurred in the unapproved form instead of approved form. যদি অ্যাপ্রুভড ফর্মে কোনো বিবাহ হয়, তখন কোর্ট এটাকে অনুমান করতে পারে, বাট আনঅ্যাপ্রুভড ফর্ম হইলে কোর্ট সেটাকে অনুমান করতে পারে না। কারণ কথা বোঝা গেছে কিনা? অ্যাপ্রুভড ফর্মে যখন ম্যারেজ হয়, তখন কোর্ট এটা রিকগনাইজ করে
বাট দ্য প্রিজাম্পশন ক্যান বি নেগেটিভেটেড, প্রিজাম্পশন অনেক সময় কি হয়ে যেতে পারে, নেগেটিভ হয়ে যেতে পারে, বাই প্রুভিং দ্যাট, যখন প্রমাণ করা হবে যে দ্য সেড ম্যারেজ হ্যাজ বিন অকার্ড ইন দ্য আনঅ্যাপ্রুভড ফর্ম ইনস্টেড অফ অ্যাপ্রুভড ফর্ম। অ্যাপ্রুভ ফর্ম না হয়ে যদি আনঅ্যাপ্রুভ ফর্মে বিবাহ করে, তখন সেটাকে প্রিজাম্পশন করা বা রেকগনাইজ করাটা কঠিন হয়ে যায় তখন, বা এটাকে এই অবৈধ হিসেবে প্রমাণিত করা যায়। তাহলে প্রথম প্রিজামটা হলো কি, বিবাহের যেই ফর্ম আছে, বিবাহের যে কতগুলা প্রকার ফর্ম আছে, আছে। সেই প্রকার থেকে প্রিজাম্পশনটা করা যায়। প্রিজাম্পশন অ্যাজ টু দি সিরিমনি, সিরিমনি থেকেও কি প্রিজাম্পশন করা যায়। যেমন হিন্দু বিবাহ হইলে আমাদের সমাজে বা রাষ্ট্রে দেখবা দুনিয়া সবাই জেনে যায়, ডাক ঢোল পিটিয়ে মনে করে যে তারা বিশাল কাণ্ড করে, এবং হিন্দু বিবাহ কিন্তু অনেক সময় কি ঢোল বাদ্য এগুলা বাজানো হয়। If any marriage has been held, the court will presume that the necessary ceremony for the marriage has been performed. কোর্টে যখন কোনো, সবাই তো মিউট করে রাখো, যে রিলিজিয়াস যে সিরিমনিটা হয়, সেই সিরিমনি থেকেও বিবাহের প্রিজাম্পশন করা যায়। প্রিজাম্পশন আসলে লিগ্যালিটি অফ এ ম্যারেজ। 3 নাম্বার হচ্ছে কি লিগ্যালিটি অফ ম্যারেজ, আইনের বৈধতা বা আইনগত বৈধতা। Where it has been proved that marriage has been held, in that case the court will presume that the marriage is valid. The presumption as to the habitation of husband and wife. When any woman stays under the shelter of such person who recognizes the children of the women as his own children, in that case it is to be presumed that the woman is the wife of that person. It will be presumed that they are living as the husband and wife, but this presumption can be challenged by showing proof that there has not been held any marriage between them. যখন হাজবেন্ড এবং ওয়াইফ, একটা ছেলে একটা মেয়ে হাজবেন্ড এবং ওয়াইফ একসাথে বসবাস করে এবং মহিলার বাচ্চাগুলা কে হাজবেন্ড তার নিজের বাচ্চা বলে স্বীকৃতি দেয়, সেই ক্ষেত্রে বিবাহের প্রিজাম্পশন করা যায়। কিন্তু এইখানে এটাকে চ্যালেঞ্জ করা যায় যখন প্রমাণ করা যায় তাদের মধ্যে কোনো বিবাহ হয় নাই, তারা এমনিতে একসাথে বসবাস করে এবং বাচ্চা কাচ্চা হয়েছে। কথা বোঝা গেছে? আমরা জাস্ট প্রিজাম্পশন গুলো আলোচনা করলাম। 5 নাম্বার প্রিজাম্পশন হচ্ছে প্রিজাম্পশন as to the validity of the children. Children born in consequence of the marriage will be regarded as the valid one. যদি বিবাহের কারণে বাচ্চা কাচ্চা হয়, সেটাও কি এটা একটা ভ্যালিড বিবাহ হিসেবেও মনে করা হয়। Essentials of valid Hindu marriage. আমি আর কয়েক মিনিট নিব, 5-7 মিনিট, অনেকে নামাজ পড়বে। Essentials of valid Hindu marriage খুবই ইম্পর্টেন্ট। একটা বৈধ হিন্দু বিবাহের উপাদানগুলা কি কি, কি কি এসেনশিয়াল ফুলফিল করতে হবে। নাম্বার 1, অনলি ওয়ান হাজবেন্ড এট এ টাইম। এট এ টাইম একজন হাজবেন্ড গ্রহণ করতে পারে। আ উইমেন ক্যান নট ম্যারি অ্যানাদার ম্যান while her husband is alive except where her marriage has been dissolved by divorce. যদিও হিন্দু বিবাহে কোনো ডিভোর্স নাই, তবে আমরা এইটুকু বলবো যে উইমেন একের অধিক হাজবেন্ড গ্রহণ করতে পারবে না। 2 নাম্বার হল দি ব্রাইড শুড বি ভার্জিন। এখানে কন্যাকে ভার্জিন হওয়া লাগবে। বিবাহের ক্ষেত্রে অন্যতম উপাদান কি? ভার্জিন হওয়া, কুমারিত্ব থাকতে হবে। কথা বোঝা গেছে? বিবাহের ক্ষেত্রে কুমারিত্ব থাকা লাগবে। তারপরে গার্ডিয়ানশিপ এন্ড কনসেন্ট। বিবাহের অভিভাবকত্ব থাকতে হবে এবং অভিভাবকের কি লাগবে? অনুমতি লাগবে। হিন্দু ল ডাজ নট কন্টেম্পলেট দ্য ম্যারেজ অফ মেলস ইন দেয়ার ইনফ্যান্সি, হ্যান্স there is no rule
regarding guardianship in their marriage, minority terminates as per Mitextra school on completion of 16th year, and as per Dabaga school on completion of the 15th year. So guardianship থাকতে হবে এবং consent থাকতে হবে guardianer. Marriage without the consent of guardian. Guardianship in marriage is duty and not a right, but there is a difference of opinion among commentators and text writers as to the correctness of this principle. তার মানে guardianship নিয়ে কি আছে মতামত আছে. Whatever the correct view may be, the rule established by the decision is that a marriage which is duly solemnized and is otherwise valid is not rendered invalid because it was brought about by the misrepresentation to the guardian or without the consent of the guardian or in contravention of the express order of the court. But a marriage, though performed with the necessary ceremonies, may be set aside by the court if it was brought about by the force or fraud. সেরিমনির মাধ্যমে স্যাক্রামেন্টের মাধ্যমে যদি কোনো বিবাহ হয় এটাকেও বাতিল করা যাবে কোর্টের আদেশের মাধ্যমে যদি এটা ফ্রড এবং জোরপূর্বক হয়. The above rule applies only where a marriage has been actually celebrated. তারপর হচ্ছে marriage should be performed in any one of the approved forms. Parties should belong to the same caste. হিন্দু বিবাহ কিন্তু কাস্ট কথা আছে, তাদেরকে অবশ্যই একই কাস্টের হতে হবে, একই গোষ্ঠীর হতে হবে. মোটামুটি এই হইলো আমাদের হিন্দু বিবাহের আলোচনা. লিগ্যাল ইফেক্টটা আমরা আজকে শেষ করতে পারবো না, আজকে এই পর্যন্তই থাকো. কার কোনো প্রশ্ন আছে কিনা? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম. স্যার আজকে তো আমরা ফার্স্ট ক্লাস করতেছি, মেবি আমি আর জাবেদ ওমর, তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? কয়টা ক্লাস হয়েছে, কেমনি কি, এটা তো জানি না। এই ক্লাসে সিআর আছে, গ্রুপে লিখে দিলে ও আপনাকে সব দিয়ে দিবে. আমরা বোধহয় এ পর্যন্ত তিনটা ক্লাস নিয়েছি, তিনটা ক্লাস আপনাদের ফ্রেন্ডদের সাথে ইয়া করে এই এই ব্যাচে একজন সিআর আছে, ক্লাস রিপ্রেজেন্টেটিভ, তার কাছ থেকে আপনারা যে কোনো তথ্য পেয়ে যাবেন, কি কি পড়ানো হয়েছে এই বিষয়গুলো. হ্যাঁ, জি স্যার। এবং শীট থাকলে শীটগুলো দিয়ে দিবে. আর আজকে যে লেকচারটা পড়াইলাম হিন্দু বিবাহ, আপনারা যে কোনো একটা বই থেকে আপনাদের পছন্দ মতো পড়ে নেবেন হিন্দু বিবাহটা. তাছাড়া আমি কিছু স্ক্রিনশট পাঠাই দিব আর কি, আমি কিছু স্ক্রিনশট পাঠাই দিব, আপনারা গুগল থেকেও নিতে পারেন ম্যাটেরিয়ালস, আমার এগুলো ফলো করতে পারেন, সমস্যা নেই. ওকে, জি স্যার। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। আর কারো কোনো প্রশ্ন আছে?